নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার তাকে নিয়ে যে ইমপিচমেন্ট মোশনটা আনা হয়েছিল সংসদে, সেই ইমপিচমেন্ট মোশনটার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে সরাসরি এমন একটা সিদ্ধান্ত নিলেন স্পিকার ওম বিড়লা, সেটা ভারতীয় জনতা পার্টির সরকারকে আরো চাপে ফেলবে। এটা নিঃসন্দেহে এই মুহূর্তে বলা যায়, তার কারণ সংসদ এখন আর চলছে না, সংসদ শেষ হয়ে গিয়েছে 2nd of এপ্রিল, এবং তার পরবর্তীতে এই মুহূর্তে বাজেট সেশন আবারও শুরু হবে 18ই এপ্রিল, এবং তার মাঝখানে সংসদ যখন শেষ হয়ে গিয়েছে, বিরোধীদের কিচ্ছু বলবার জায়গা নেই। যে বিরোধীরা ইমপিচমেন্ট মোশনটা এনেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, তাদের যখন আর কিচ্ছু বলবার জায়গা নেই, সংসদ বন্ধ, তখন এমন একটা ডিসিশন নিলেন ওম বিড়লা, যেটা অবশ্যই মোদী সরকারকে আবারও প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আপনাদের সামনে পুরোটা ব্যাখ্যা করব, এবং লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসেই পর পর একই ধরনের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের পেছনে কোন গভীর চক্রান্ত কাজ করছে, কি কি বলছেন বিরোধীরা, সমস্তটা ব্যাখ্যা করলেই আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে সরকার এবং তাদের ইচ্ছে সমস্তটাই তাদের ইচ্ছে মতন হচ্ছে, সেই জায়গাটা আরো একবার প্রমাণিত। সমস্তটা আপনাদের সামনে ব্যাখ্যা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে সংসদে অ্যাপিলটা এসেছিল, সেই অ্যাপিলটা লোকসভাতে এসেছিল, এবং তার পক্ষ থেকে একদম জানিয়ে দেওয়া হয়েছে, সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, সেক্রেটারিয়েটের কাছে জমা দেওয়া হয়েছিল ইমপিচমেন্ট মোশনটা বিরোধীদের তরফ থেকে। মূলত তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে ইমপিচমেন্ট মোশনের প্রস্তাবটা আনা হয়েছিল, কিন্তু বাদ বাকি দলগুলো সমর্থন করেছিল। তো সেই ইমপিচমেন্ট মোশনের প্রস্তাব এবং তার যে একদম রিজেক্ট করে দেওয়া, সেটার যে খসড়া এসে পৌঁছেছে আমাদের হাতে, সরাসরি সেখানে লেখা, ডিসিশন অফ দ্য স্পিকার লোকসভা অন দ্য নোটিস অফ মোশন আন্ডার আর্টিকেল 324/5, এবং তার পরবর্তীতে লেখা, অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিড ওভার আদার রিলিভেন্ট কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাচুটরি প্রভিশনস পেইং ফর দ্য রিমুভাল অফ শ্রী গণেশ কুমার চিফ ইলেকশন কমিশনার। অর্থাৎ যে যে নিয়ম অনুযায়ী, যে যে আর্টিকেল অনুযায়ী এই চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা যায়, সেই ধরনের একটা আপিল পৌঁছেছিল। কিন্তু তারপরে একদম সরাসরি লেখা আছে, দেখুন, লোকসভার স্পিকার ওম বিড়লা কোনো ধরনের কোনো ক্ল্যারিফিকেশন না দিয়ে কেন তাকে এই রিজেক্ট করতে হলো মোশনটাকে, সেটা তিনি না জানিয়ে রিজেক্ট করে দিলেন। সেটা সম্বন্ধে কি লিখছেন এই উৎপল কুমার সিং, সেক্রেটারি জেনারেল লোকসভা, তিনি বলছেন, আফটার ডিউ কনসিডারেশন অফ দ্য নোটিস অফ মোশন অ্যান্ড আ কেয়ারফুল and objective assessment of all relevant aspects and issue involved therein, the Honorable Speaker Lok Sabha, in exercise of the powers vested to him under Section 3 of the Judges Inquiry Act 1968, has refused to admit the said notion অফ মোশন। অর্থাৎ একদম পত্রপাঠ তিনি সেটাকে রিজেক্ট করে দিয়েছেন, রিফিউজ করে দিয়েছেন, এবং কেন করলেন তা কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেননি। তার উপর যে পাওয়ারটা দেওয়া আছে, সেই পাওয়ার অনুযায়ী তিনি একদম সরাসরি রিফিউজ করে দিতে পারেন, এবং তাই জন্য তিনি দিয়েছেন, এই ধরনের একটা কথা এতে কিন্তু লেখা আছে। এবং তাতে সরাসরি জয়রাম রমেশ, আপনারা জানেন কংগ্রেসের মুখপাত্র এবং অন্যতম একজন রাজ্যসভার সাংসদ, তিনি কটাক্ষ করে বলেছেন যে লোকসভা এবং রাজ্যসভায় কেন স্পিকারেরা এই ইমপিচমেন্ট মোশনটাকে গ্রহণ করলেন না, তার একটা ইতিহাস আছে। তিনি বলছেন, উই নো হোয়াট হ্যাপেন্ড to the last chairman of the Rajya Sabha who accepted a petition moved by opposition MPs। অর্থাৎ একদম জগদীপ ধনকর যে ধরনের কাজটা করে তাকে সরে যেতে হয়েছিল, সেই কথাটার খোঁচা তিনি একদম দিয়েছেন। কি বলছেন জয়রাম রমেশ? তিনি বলছেন যে আমরা জানি যে জগদীপ ধনকর লাস্ট যিনি চেয়ারম্যান ছিলেন রাজ্যসভায়, তিনি একটি ইমপিচমেন্ট মোশনের প্রস্তাব, যেটা বিরোধীরা এনেছিল, এক বিচারকের বিরুদ্ধে আনা হয়েছিল, যিনি দিল্লি হাইকোর্টে থাকাকালীন অবস্থা তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বাড়িতে যখন প্রচুর টাকা পাওয়া গিয়েছিল, তো তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনেছিল বিরোধীরা, এবং সেই মোশনটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছিলেন জগদীপ ধনকর। তো সেই ক্ষেত্রে জয়রাম রমেশ বলছেন যে সেই জন্যই তাকে সরে যেতে হয়েছিল। আরো একবার খোঁচা দিচ্ছেন যে জগদীপ ধনকরের বিষয়টা বেশি ঢুকতে চায় না মোদী সরকার, সেটাকে নিয়েই খোঁচা। এবং অবশ্যই ডেরেক ওব্রায়ান, তৃণমূল কংগ্রেস, যাদের পক্ষ থেকে এই মোশনটা আনা হয়েছিল, তিনিও লিখছেন, তিনি বলছেন, দ্য মোশন টু রিমুভ দ্য ইসি ওয়াজ সাবমিটেড ইন রাজ্যসভা অন 12th of March, অর্থাৎ 12ই মার্চ দেওয়া হয়েছিল। A separate motion was submitted on the same
ইস্যু ইন লোকসভা, অর্থাৎ একই একটা মোশন জমা দেওয়া হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায় 12ই মার্চ। তার পরবর্তীতে পার্লামেন্ট ran till 2nd of April. Both notices totally ignored in the parliament. অর্থাৎ 12ই মার্চ থেকে 2nd এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ ইগনোর করা হলো এই নোটিশগুলোকে। এবং তারপরে তিনি লিখছেন, হোয়াট ডিভিয়াস প্লে ইজ দ্য বিজেপি নাও প্ল্যানিং টু সেভ দেয়ার ভ্যানিশ কুমার। এখন যে বিজেপি খেলাটা খেলছে এটা কি ধরনের একটা ষড়যন্ত্র, যখন বিরোধীরা কিছু বলতেই পারবে না, বিরোধীরা সম্পূর্ণ তাদের আনা মোশনটা যে বাতিল করে দিল স্পিকার, সেটা সম্বন্ধে কিছুই বলতে পারবে না, তখন এই ধরনের মোশনটা বাতিল করা, এটার মাধ্যমে কি একটা কোন গণতন্ত্র রক্ষিত হলো? বিরোধীরা একটা মোশন আনলো, কেন সেই মোশনটাকে বাদ দিয়ে দেওয়া হলো, কেন সেটাকে রিজেক্ট করা হলো, সেটা জানানোই হলো না এবং সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। মূল যে জায়গাটা ছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের পক্ষ থেকে তোলা হয়েছিল, সেটা হচ্ছে যে এসআইআরটা এরকম তাড়াহুড়ো করে করা হচ্ছে কেন, এবং যদি করাই হচ্ছে এত ধরনের সমস্যা থাকছে কেন। আমরা বিহারের ক্ষেত্রে এক ধরনের সমস্যা দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার কথা আমরা দেখতে পেয়েছি। 58 লক্ষ মানুষের নাম প্রথমেই বাদ চলে যাওয়ার পরেও আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় আমরা দেখতে পেয়েছি মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপর চলে এসছে অ্যাবজুডিকেশন। সে ঘটনাগুলো ঘটার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ফাইনালি 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে ভোটার লিস্ট থেকে, যেটা টোটাল ভোটার্স এর 12%, অর্থাৎ 12% মানুষ এই মুহূর্তে ভোট দিতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার পশ্চিমবঙ্গে প্রয়োগ করতে পারবেন না। তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যে একটা ব্যবহার ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত অক্ষত, এবং অবশ্যই এসআইআর সম্পূর্ণ বিষয়টাকে একটা হাতিয়ার করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেক দিন স্টেজে যাচ্ছেন এবং সেটাকে গিয়ে কিন্তু একদম মহিলাদের, গ্রামের মহিলা থেকে শুরু করে শহরাঞ্চলের মহিলা, শহরতলির মহিলা, সমস্ত মহিলাদেরকে তিনি একদম রীতিমতন উল্লেখ করে বলছেন যে এসআইআর এ আপনাদের নাম কাটা গিয়েছে, আপনাদের বাড়ির মানুষদের নাম কাটা গিয়েছে, সেই এসআইআর যারা করালো তাদেরকে ভোট দেবেন। এই যে বিষয়টা, এবং তিনি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছেন যে আমি পর পর চিঠি লিখেছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত দাঁড়িয়েছি। সুতরাং সম্পূর্ণ একটা এই এসআইআর এর প্রক্রিয়াটাকে একটা রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার করা, এই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। এবং এসআইআর এর ঠিক কতটা প্রভাব পড়বে, প্রভাব তো অবশ্যই পড়বে, ভোট পার্সেন্টেজ থেকে শুরু করে বিভিন্ন কিছুর ক্ষেত্রে প্রভাব পড়বে, তেমনই একটা ভাবনা চিন্তা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সেই প্রভাব ঠিক কতটা এই মুহূর্তে একদম সরাসরি বিজেপির পক্ষে যাবে বা তৃণমূলের পক্ষে যাবে সেটা বলা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার, কারণ এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, অবশ্যই দুটো দল কেন, প্রত্যেকটা দল যারা ভোটে অংশগ্রহণ করে তাদের কারোর না কারোর ভোটার লিস্ট থেকে তো নাম বাদ গিয়েছে বটেই। এবং এই সামগ্রিক ঘটনাতেই কিন্তু একদম জ্ঞানেশ কুমারের এগেনস্টে একটা ইমপিচমেন্ট মোশন আনার জন্য উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গাটা সম্পূর্ণ কোনো কারণ না দেখিয়ে যেভাবে তাদের মোশনটাকে রিজেক্ট করে দেওয়া হলো, রিফিউজ করে দেওয়া হলো, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে আরো একবার উঠে এসেছে। এবং অবশ্যই এই নিয়ে কিন্তু সংসদ যখন খুলবে, বাজেট সেশন আরো একবার শুরু হবে এপ্রিল মাসের শেষের দিকে, তখন কিন্তু অবশ্যই আবারও এটাকে নিয়ে উত্তাল হবে সংসদ, তেমনই কিন্তু ধারণা করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।